হ্যালো, ওয়েলকাম টু আপগ্রেড অফলাইন লার্নিং সেন্টার ইউটিউব চ্যানেলে। আমি অঙ্গিরা। আজ আমরা ডিসকাস করব অ্যানালিসিস উইথ এক্সেল সেকেন্ড পার্ট। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে একটা র ডেটাকে আমরা ক্লিন ডেটাতে পরিবর্তন করেছি। আজকে আমরা অ্যানালাইসিস অ্যান্ড ভিজুয়ালাইজেশনের পার্টটা ডিসকাস করব। বিভিন্ন স্টেপস এর মাধ্যমে আমরা একটা ক্লিন ডেটাটাকে কনভার্ট করেছি। তো আমরা এখানে 10টা স্টেপস অবলম্বন করেছিলাম। সেই 10টা স্টেপের মাধ্যমে আমরা একটা র ডেটা থেকে একটা ক্লিন ডেটা তৈরি করেছি। তো ক্লিন ডেটা তৈরি করার পর এখন আমার ডেটার মধ্যে কোনো নাল ভ্যালু, কোনো ডুপ্লিকেট ভ্যালু, কোনো ইনভ্যালিড ভ্যালু নেই। তো এই ডেটাটার সাহায্যে আজকে আমরা অ্যানালিসিস উইথ এক্সেল শুরু করব। তো এই অ্যানালিসিস উইথ এক্সেল শুরু করার আগে প্রথমেই আমাদের কিছু অবজেক্টিভ বা কিছু লক্ষ্য স্থির করা উচিত। সো এই লক্ষ্য, এই ডেটার উপর ভিত্তি করে প্রথমেই আমি আমার 8টা লক্ষ্য স্থির করে নিয়েছি। এই অবজেক্টিভগুলোর ওপর ভিত্তি করে আমরা অ্যানালিসিস করব ইন এক্সেল পিভট টেবিলের সাহায্যে। তো ডেটা ক্লিনিং এর পর এটা আমাদের ক্লিন ডেটা। তো আমরা এখানে শুরু করছি আমাদের প্রথম ডেটা অ্যানালিসিস। যে এখানে ডেটা অ্যানালিসিস করার জন্য এক্সেলে একটি ভীষণই গুরুত্বপূর্ণ টুল হলো পিভট টেবিল। আমাদের এক্সেলে দুটো রকমের টেবিল আছে, একটা নর্মাল টেবিল, একটা পিভট টেবিল। এখন ডেটাটা যেখানে স্টোর আছে সেটা হলো নর্মাল টেবিল। এখানে আমার সমস্ত রো দেখতে পাচ্ছি, আমার প্রয়োজন অনুযায়ী আমি এখানে ফিল্টার বা শর্ট অ্যাপ্লাই করতে পারি। কিন্তু যখনই আমি এই ডেটাটা পিভট টেবিলে পরিবর্তন করব, ডেটাটার ধরনটা একটু আলাদা হয়ে যাবে। তো দেখে নেওয়া যাক সেটা কিভাবে করা যায়। তো প্রথমে পিভট টেবিলে এই ডেটাটা কনভার্ট করার জন্য আমাকে সম্পূর্ণ ডেটাটা সিলেক্ট করে নিতে হবে। কন্ট্রোলের মাধ্যমে আমি পুরো ডেটাটা সিলেক্ট করে নিলাম। এবার ইনসার্ট ট্যাবে গিয়ে আমি এখানে পিভট টেবিল অপশন পেয়ে যাব। এই পিভট টেবিলের মাধ্যমে আমি এই পিভট টেবিলটা আমি একটা নতুন পেজ, নতুন শিটেও বানাতে পারি, কিংবা আমি একটা যে শিটে আমার এই বর্তমান টেবিলটা রয়েছে সেই শিটের মধ্যেও বানাতে পারি। তো আমি এটা নতুন শিটের মধ্যে নিচ্ছি, কারণ এতে আমাদের বুঝতে কিছুটা সুবিধা হবে। তো এখানে আমার এই পিভট টেবিলটা এখানে চলে এসছে। তো এটা করার আগে প্রথমে আমার অবজেক্টিভটা আমি দেখে নিই। তো প্রথম অবজেক্টিভটা আমি আমার এই পিভট টেবিলে কপি করে নিচ্ছি। তো তোমাদের সবার বুঝতে একটু সুবিধা হবে। তো আমাকেই প্রথমে দেখতে হবে সেলসটা অ্যানালাইজ করতে হবে ইয়ার অনুযায়ী। যখনই আমাকে সেলস অ্যানালাইজ করতে হবে ইয়ার অনুযায়ী, তো আমার একটা ইয়ার কোন কলামে প্রেজেন্ট আছে, আমার ইয়ার প্রেজেন্ট আছে অর্ডার ডেট কলাম। তো অর্ডার ডেট কলামটা আমি নিয়ে নিলাম এই রো সেকশনে। এখানে রো সেকশনে তোমরা যদি খেয়াল করো দেখতে পাবে এখানে আমি শুধু ডেট নিয়েছি, কিন্তু আমার ডেটের সাথে কোয়ার্টার, মান্থলি অর মান্থ সমস্ত কিছু আসছে। আর এই এই ছোট্ট ইয়ারের পাশে যদি তুমি এই প্লাসটায় ক্লিক করো, তাহলে দেখতে পাবে যে আমার ডেটাটা আরো সাব ডিভাইডেড পার্টে, আমরা আরো ডেটাটাকে সাব ডিভাইড করতে পারি। এই ডেটের এই ফর্মটাকে আমরা এক্সেলে হায়ারার্কি বলে থাকি। মানে আমাদের ডেটের একটু প্রথমে আমাদের ইয়ারের থেকে কোয়ার্টার, কোয়ার্টারের থেকে মান্থ, মান্থের থেকে এভরিডে, এভাবে আমরা নিতে পারি। কিন্তু আমার যদি আমার ইয়ার ছাড়া কোয়ার্টার, মান্থ, অর্ডার ডেট যদি প্রয়োজন না হয়, আমি খুব সহজে ড্র্যাগ অ্যান্ড ড্রপ পদ্ধতিতে এটাকে আমি রিমুভ করতে পারি। তো এখন আমার কাছে অনলি ইয়ারগুলো প্রেজেন্ট আছে। আমি ইয়ার অনুযায়ী সেলস পারফরমেন্স দেখতে চাই। তো অ্যাজ সেলস পারফরমেন্স আমি সেলস কলামটাকে নিলাম। সেলস পারফরমেন্সের মধ্যে দেখো, সেলস যেমন পড়বে তার সাথে আমরা প্রফিটটাও দেখতে পারি, ইয়ার ওয়াইজ কতটা সেলস হলো এবং তার সাথে কতটা প্রফিট হলো। তো আমি প্রফিটটাকেও নিয়ে নিলাম। এটা হলো আমার ইয়ার অনুযায়ী সেলস অ্যান্ড প্রফিট। সো নর্মাল টেবিলে তুমি সমস্ত ডেটাটাকে ডিটেলস পেতে পারছো। যখনই আমরা এই ডেটাটাকে পিভট টেবিলে কনভার্ট করছি, এখানে আমার ডেটাটা অনেক বেশি ফ্লেক্সিবল হয়ে যাচ্ছে। ফ্লেক্সিবল কারণ আমার যে কলমগুলো দরকার আমি শুধুমাত্র সেই কলমগুলোই নিতে পারছি, এবং তার সাথে আমার ডেটাটা অনেক সামারাইজ হয়ে যাচ্ছে। আমার প্রথমে ডেটাতে সমস্ত সেলসগুলো আলাদা আলাদা ছিল, কিন্তু যখনই আমি পিভট টেবিলে নিলাম আমার এখানে সাম অফ সেলস চলে আসছে। এই ডেটা এখানে আমার এই ডিজিটটা খুবই বড় সংখ্যায় আসছে। যদি আমি এই ডেটাটাকে আমি ক্রোর ফর্মে বা আমি একটু ছোট ফর্মে দেখতে চাই, তো আমি খুব সহজে এই কাস্টম থেকে আমার ডেটা টাইপটা চেঞ্জ করতে পারি। তো এটা আমাদের প্রথম অ্যানালিসিস। সেকেন্ড অ্যানালিসিস আমরা দেখি। আমি সেকেন্ড অ্যানালিসিসটাও এখানে কপি করে নিলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয়।
তো সেকেন্ড অ্যানালিসিস করার জন্য আমরা সেম পদ্ধতি অবলম্বন করব। প্রথমেই আমার ক্লিন ডেটাতে গিয়ে অলরেডি ডেটাটা পুরোটা সিলেক্টেড আছে, এখানে আমি ইনসার্ট ট্যাবে গিয়ে আমি পিভট টেবিল ইনসার্ট করে নেবো। কিন্তু আগের বার আমরা একটা নতুন শিটে আমরা পিভট টেবিলটা ইনসার্ট করেছিলাম, কিন্তু এবার আমরা নতুন শিটে না নিয়ে আমরা যে শিটে আগের বার নিয়েছিলাম আমরা সেই শিটেই নিতে পারি। তো তার জন্য আমরা এক্সিস্টিং ওয়ার্কশিটে ক্লিক করলাম, কিন্তু এখানে আমার লোকেশন দিতে হবে, কোন লোকেশনে আমি এটা চাইছি। তো এই স্মল অ্যারোটায় যদি ক্লিক করো এবং তারপর গিয়ে তুমি যদি তোমার এই শিট 4 সাপোজ আমি এই সেলটাতে নিতে চাচ্ছি, তো এটা দেখো আমরা দেখতেই পাচ্ছ শিট 4 এর A12 সেলটা রেফার করছে। তো এখানে যদি করি আমার নতুন পিভট টেবিলটা এখানে তৈরি হলো। তো এখানে আমাকে দেখতে হবে রিজিয়ন অনুযায়ী কোন কোন রিজিয়ন সব থেকে হাইয়েস্ট সেলস জেনারেট করছে এবং সব থেকে লোয়েস্ট সব থেকে হাইয়েস্ট সেলস অ্যান্ড প্রফিট জেনারেট করছে। তো আমাকে এখানে রিজিয়ন কলামটা আমি নিয়ে নিচ্ছি। রিজিয়ন কলামটা আমার কলাম সেকশনে চলে এলো। এবার আমি দেখে নিচ্ছি সেলস অ্যান্ড প্রফিট। তো সেম অনুযায়ী আমি সেলসটা নিচ্ছি এবং তার সাথে প্রফিট নিয়ে নিলাম। কিন্তু দেখো এখানে কিন্তু আমার রিজিয়ন আর রিজিয়নের অনুযায়ী সেলস অ্যান্ড প্রফিট এলো, কিন্তু আমার তুমি যদি অবজেক্টিভটা খেয়াল করো তাহলে দেখতে পাবে আমরা জানতে চাইছি সব থেকে হাইয়েস্ট সেলস আর সব থেকে হাইয়েস্ট প্রফিট। তো তার জন্য আমাকে একটা শর্টিং, আমাকে ভ্যালুগুলোকে একটা হাইয়েস্ট টু লোয়েস্ট অনুযায়ী শর্ট করতে হবে। তো তার জন্য আমরা এখানে মোর শর্ট অপশানে গিয়ে আমরা ডিসেন্ডিং অর্ডার করতে চাই, কিন্তু ডিসেন্ডিং অর্ডারটা কি অনুযায়ী করতে চাই, রিজিয়ন অনুযায়ী, সাম অফ সেলস অনুযায়ী, সাম অফ প্রফিট অনুযায়ী। আমি সাম অফ সেলস অনুযায়ী করতে চাই, যদি করি তাহলে তোমরা দেখো খুব ইজিলি আমরা দেখতে পাচ্ছি সাউথ রিজিয়ন ইজ দ্য হাইয়েস্ট সেলিং সেলস উইথ প্রফিট। আমার সাউথ রিজিয়ন থেকে সব থেকে বেশি সেলস অ্যান্ড প্রফিট জেনারেট হচ্ছে। তো এটা আমাদের সেকেন্ড অবজেক্টিভ। নাও থার্ড অবজেক্টিভটা সেম প্রসেসে আমরা করে নিচ্ছি। পুরো ডেটাটাকে সিলেক্ট করে ইনসার্ট অপশানে গিয়ে আমি পিভট টেবিল সিলেক্ট করলাম, যেহেতু আমি সেম পেজে যেতে চাইছি, তো সেই কারণে আমরা এই লোকেশনটা দিয়ে দেব। এই লোকেশন অনুযায়ী এটা আমাদের পিভট টেবিলটা তৈরি হয়ে গেল। তো এখানে আমার দেখতে হবে প্রোডাক্ট ক্যাটাগরি, আমার কোন প্রোডাক্ট ক্যাটাগরি সব থেকে বেশি রেভিনিউ জেনারেট করছে। তো প্রোডাক্ট ক্যাটাগরি কলামটা আমি নিয়ে নেব। দেখো তোমাদের একটা ডাউট থাকতে পারে আমি কেন সব সময় সমস্ত কলামগুলো রোতে নিচ্ছি। আমি রোয়ের জায়গায় কলামেও নিতে পারি, কিন্তু তার তার যদি আমি সেটা কলামে নেই, তোমাদের দেখাই আমি। আমি রেভিনিউ মানে এখানে সেলস কলাম, রেভিনিউ বলতে সেলসই বোঝায়। তো আমি এরকম আমার ডেটাটা এই অনুযায়ী আসছে, কিন্তু তার থেকে যদি আমার ডেটাটা আমি প্রোডাক্ট ক্যাটাগরিতে এরম ভাবে নেই, তো এটা আমার দেখতে বেশি ভালো লাগছে। আমার টেবিল অনুযায়ী সমস্ত প্রোডাক্ট ক্যাটাগরি রোতে গুলো রয়েছে, আর তার অনুযায়ী কতটা কতটা সেলস হচ্ছে সেটা আমি পাশেই জেনারেট দেখতে পাচ্ছি। তো এটা আমার ভিজুয়ালি দেখতে ভালো লাগছে, ভিজুয়ালি মোর এফেক্টিভ। তো তার জন্য আমি এই সবসময় ডেটাগুলোকে রো সেকশনে নিচ্ছি। এবার আমাকে দেখতে হবে মোস্ট রেভিনিউ, তো আমি এখানে শর্ট অপশনও করতে পারি, আদারওয়াইজ আমি এখানে চার্টের মাধ্যমেও দেখতে পারি যে কি চার্ট ব্যবহার করলে আমি দেখতে পাবো। তো নেক্সট আমরা বার করে নিই ভিজুয়ালাইজেশনটা, আমি একটু পরে দেখাচ্ছি, আগে আমরা পিভট টেবিলগুলো বানিয়ে নিই। তো এখানে ইনসার্টে গিয়ে আমি আমার এখানে সাব ক্যাটাগরি অনুযায়ী প্রফিটটা দেখতে হবে। তোমরা যদি অবজেক্টিভটা পড়ো তাহলে দেখতেই পাবে আমার এখানে সেলস এর ওপর কিছু চাইছে না, কিন্তু আমাকে চাইছে কোন সাব ক্যাটাগরি সব থেকে বেশি প্রফিট দিচ্ছে। তো এখান থেকে আমি প্রোডাক্ট সাব ক্যাটাগরি কলামটা নিয়ে নিলাম।
আর তার সাথে নিয়ে নিচ্ছি প্রফিট, মোস্ট প্রফিটেবল অ্যান্ড লিস্ট প্রফিটেবল। সরি, যখনই আমাকে বলছে তো এখানে আমি সেম পদ্ধতিতে আমি শর্ট অপশনটা অ্যাপ্লাই করছি, যেহেতু সব থেকে হাইস্ট আর সব থেকে লোয়েস্ট, তো আমি ডিসেন্ডিং অর্ডার কিংবা অ্যাসেন্ডিং অর্ডারও করতে পারি। তো আমি সবসময় জানতে চাইবো না কোন সাব ক্যাটাগরি সব থেকে বেশি দিচ্ছে সেটা আগে আসুক, তো সেই জন্য আমি ডিসেন্ডিং অর্ডারটা নিচ্ছি। আর কোন কার হিসেবে আমি ফর্মুলাটা অ্যাপ্লাই করছি বা শর্টিংটা অ্যাপ্লাই করছি, সেটা সাম অফ প্রফিট। তো এটা যদি করি তো আমি দেখতে পাচ্ছি কম্পিউটার আর ল্যাপটপ সাব ক্যাটাগরি থেকে সব থেকে বেশি প্রফিট পাচ্ছি, আর রাবার ব্যান্ড অ্যান্ড ক্লিপস থেকে সব থেকে কম রেভিনিউ পাচ্ছি। তো এগুলো হলো আমি যেগুলো বোল্ড কালারে লিখছি সেগুলো হলো অবজেক্টিভ। আর সেই অবজেক্টিভ থেকে আমরা কি ডিসিশনে আসছি সেটা কিন্তু আমরা পাইভট টেবিল থেকে ইজিলি দেখতে পাচ্ছি। কিন্তু যখনই তোমাকে কখনো ডেসক্রাইব করতে হবে তখন কিন্তু তোমাকে শুধু এই পাইভট টেবিলটা দেখিয়ে দিলে হবে না, তার সাথে বলতে হবে যে আমি এই ক্যাটাগরি থেকে সব থেকে বেশি পাচ্ছি, এই সাব ক্যাটাগরি থেকে সব থেকে কম পাচ্ছি, একটু বলে একটু ডিটেলসে তোমাকে বলতে হবে। তো চলো, এটা আমরা এটা অলরেডি এখানে 4টে হয়ে গেছে, তো এটা আমরা একটা নতুন ডেটাতে করে নিচ্ছি। তো ক্লিন ডেটাতে ইনসার্ট পাইভট টেবিল, নিউ ওয়ার্কশিটে নিচ্ছি এটা এবার একটা। আর নিউ ওয়ার্কশিটে নেওয়ার পর প্রথমেই আমি এটা অবজেক্টিভটা কপি করে নিই আমাদের বোঝার সুবিধার জন্য। তারপর এখানে আমরা পাইভট টেবিল বানাবো। পাইভট টেবিল বানানোর জন্য সেলস কন্ট্রিবিউশন কাস্টমার সেগমেন্ট, তো আমার সেলস তো নিতে হচ্ছেই। সেলস যেহেতু ভ্যালু, সেলস যেহেতু নিউমেরিক কলাম, সেলস প্রফিট এটা সবসময় আমার কিন্তু ভ্যালু সেকশনে আসবে। যদি ক্যাটাগরিক্যাল কলাম থাকে সেগুলো রো কিংবা কলামে আমি নিতে পারি। তো এখানে কাস্টমার সেগমেন্ট এখানে আছে, তো কাস্টমার সেগমেন্টটা আমি রো সেকশনে নিয়ে নিচ্ছি। তো কাস্টমার সেগমেন্ট অনুযায়ী আমার কতটা সেলস জেনারেট হচ্ছে সেটা কিন্তু আমি খুব সহজেই এখানে দেখতে পাচ্ছি। এবার নেক্সট আমি অবজেক্টিভটা দেখি। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমাকে দেখতে হবে যে ডিসকাউন্টটা আমার ডেটার ওপর কিরম ভাবে এফেক্ট করছে। মানে আমি যদি বেশি ডিসকাউন্ট দিই তাহলে কি আমি বেশি প্রফিট পাচ্ছি কি বেশি সেল পাচ্ছি। তো তার জন্য আমি যদি এটা একটা পাইভট টেবিল বানাতে চাই, এখানে যদি আমি পাইভট টেবিল বানাই, তোমরা খেয়াল করো ডিসকাউন্ট একটা নিউমেরিক্যাল ভ্যালু, তার জন্য ভ্যালুজে আসছে, এবং সেলসও একটা ডিসকাউন্ট ভ্যালু। দুটোই সাম অফ ডিসকাউন্ট সাম অফ সেলস আসছে, কিন্তু আমরা এটা বুঝতে পারছি না যে আদৌ এই ডিসকাউন্টটা আমার সেলসের ওপর এফেক্ট ফেলছে কিনা। তো তার জন্য একটা আমরা একটা এক্সট্রা স্টেপ এখানে পারফর্ম করব। তো আমার যে এখানে ডেটা, একটা ক্লিন ডেটা যেটা আছে যেখান থেকে আমরা পাইভট টেবিলটা বানাচ্ছি, সেই ক্লিন ডেটায় তোমরা খেয়াল করো একটা ডিসকাউন্ট কলাম রয়েছে। তো এখানে আমরা একটা নতুন কলাম তৈরি করছি। তো এক্সেলে কিভাবে নতুন কলাম তৈরি করে, আমরা ইনসার্ট অপশনের মাধ্যমে একটা নতুন কলাম ইনসার্ট করলাম। এই কলামটার নাম দিলাম ডিসকাউন্ট ব্যান্ড। তো এই ডিসকাউন্ট ব্যান্ড কলামটার মধ্যে আমি একটা ফর্মুলা লিখছি, এই ফর্মুলা লিখছি যদি আমার ডিসকাউন্ট কিছু লজিক আমি ব্যবহার করছি। ধরো
যদি আমার ডিসকাউন্ট মানে just a minute. তো এখানে আমি একটা ফর্মুলা লিখছি, যদি আমার ডিসকাউন্টটা লেস দেন 0.1, তার মানে 10%-এর কম হয়, তাহলে আমি ডিসকাউন্ট ব্যান্ডের নাম দেব লো। কিংবা এই ডিসকাউন্টটা যদি 20%-এর কম হয়, 20% মিনস 0.2 এর থেকে যদি কম হয়, এর নাম দেব আমি মিডিয়াম, মানে মিডিয়াম ডিসকাউন্ট। আর যদি সেটা না হয় তাহলে দেব, তার থেকেও বেশি হয় তাহলে আমি এই নামটা দেব হাই ডিসকাউন্ট। তো সোজা কথায় আমরা কি করছি, তো যেহেতু এটা 20%-এর থেকে আমি ডিসকাউন্ট দিচ্ছি 0.02, তো সেটা যেহেতু 0.1-এর থেকে কম এবং 0.2 এর থেকেও বেশি, কারণ আমার ফর্মুলাটা তোমরা খেয়াল করলে দেখতে পাবে, যদি আমার ডিসকাউন্ট 10%-এর কম হয় তাহলে লো, যদি আমার ডিসকাউন্ট 20%-এর কম হয় তাহলে মিডিয়াম, যদি 20%-এর বেশি হয় তাহলে হাই। যেহেতু আমার ডিসকাউন্ট এখানে 0.2, তো সেটা আমার কোন রেঞ্জে পড়ছে, হাই রেঞ্জে পড়ছে। নাও এই ফর্মুলাটা আমি সব পুরোটার জন্য অ্যাপ্লাই করতে চাই, তো আমি খুব সহজেই এটা এক্সেলের অটোফিলের মাধ্যমে আমি পুরো কালামটাতে কনভার্ট করতে পারি। তো এখানে একটু সময় লাগছে কারণ আমার ডেটাটা কিন্তু 3000, আমার প্রায় ডেটাটার সাইজ হচ্ছে 3000, প্রায় 4000-এর ওপর। তো সেই জন্য আমার প্রত্যেকটা রো এর মধ্যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হচ্ছে অটোফিল মাধ্যমে এই ফর্ম। তো এইখানে আমি কিন্তু এটা পেয়ে গেলাম। তো এখানে দেখতে পাচ্ছ যেখানে আমার ডিসকাউন্ট 0, মানে যেখানে আমার কোনো ডিসকাউন্ট নেই বা 0.01 এর থেকে কম, সেগুলো লো আসছে। তো এই ফর্মুলা অনুযায়ী আমি পেয়ে গেলাম। এটাতে আমার কি সুবিধা হলো, যখন আমি এটাতে যখন এই পাইভট টেবিলটা বানাচ্ছি আমি বুঝতে পারছি না যে এটা এফেক্ট করছে কিনা। তো এই পাইভট অলরেডি আমরা একটা নতুন কলাম তৈরি করেছি, সেটা আমার এই নতুন পাইভট টেবিলে আনতে হবে। যদি আমি রিফ্রেশ করি, আমার নতুন কলামটা এখানে চলে এলো, যেটা আগে ছিল না। তো এখানে আমি সাম অফ ডিসকাউন্টটা এভাবে না নিয়ে আমি কি নিচ্ছি, ডিসকাউন্ট ব্যান্ড। তো আমি এবার খুব সহজেই বুঝতে পারছি যে আমার ডিসকাউন্ট ব্যান্ড অনুযায়ী কতটা আমি সেলস পাচ্ছি। ও সরি, আমাকে সেলস কলাম নিতে হবে না, আমাকে নিতে হবে প্রফিট কলাম। তো প্রফিট কলাম নিতে পারছি। তো যদি আমি হাই ডিসকাউন্ট দিচ্ছি তাহলে আমি প্রফিটটা কত পাচ্ছি, লো, মিডিয়াম, সবগুলো আমি এখান থেকে দেখতে পাচ্ছি। তো আমাদের 7th অবজেক্টিভ, আমি দেখতে চাইছি যে সেলস মান্থলি অ্যান্ড ইয়ারলি সেলসটা আমার কেমন হচ্ছে। তার জন্য আমি আবার এখানে একটা পাইভট টেবিল বানিয়ে নেব। পাইভট টেবিল বানানোর জন্য ডেটাটাকে পুরো সিলেক্ট করতে হবে। পিভট টেবিলে এক্সিস্টিং এ বানাতে চাইছি, তো শীট 5 এখানটা বানাতে চাইছি। ওকে, আর তার আগে আমি এখানে একটু অবজেক্টিভটা কপি করে নিই, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে।
তো আমাকে এখানে দেখতে হবে যে ইয়ার ওয়াইজ মান্থলি অ্যান্ড ইয়ারলি সেলস ট্রেন্ড বলতে কি বোঝায়, যে আমার মান্থলি এবং ইয়ারলি সেলসটা কিরম ভাবে ভ্যারি করছে। তো এটার জন্য আমাকে কোয়েশ্চেন অনুযায়ী বুঝতেই পারছো আমাকে মান্থলি অ্যান্ড ইয়ারলি ডেটা আছে, মান্থলি অ্যান্ড ইয়ারলি ডেটার জন্য আমি অর্ডার ডেট নিয়ে নিচ্ছি, এবং অর্ডার ডেট থেকে আমার এখানে দরকার মান্থলি অর ইয়ারলি। তো আমার কোয়ার্টারটার কোনো কোয়ার্টারের প্রয়োজন নেই, তো আমি কোয়ার্টারটাকে রিমুভ করে দিতে পারি এবং অর্ডার ডেটটাকেও আমি রিমুভ করতে পারি। এই দুটোই আমার কাছে এখন আছে। এই অনুযায়ী আমাকে সেলস ট্রেন্ড দেখতে হবে, তো সেলস কলামটা আমাকে নিয়ে নিতে হবে। তো এই অনুযায়ী আমি যদি এই ডেটাটাকে আরেকটু সাবডিভাইড করি, তো তোমরা খুব সহজেই আমরা বুঝতে পারবো যে 2023-এর কোন মাসে কতটা সেলস হয়েছে, 2024-এ, 2025-এর, সমস্ত ডেটাটা আমরা কিন্তু খুব সহজেই এখান থেকে দেখতে পারবো। তো এই ছিল আমাদের অবজেক্টিভ, এবং লাস্ট অবজেক্টিভটা অ্যাড অল ইম্পর্টেন্ট কেপিআই। সো কেপিআই বলতে কি পারফরমেন্স ইন্ডিকেটর, তো এখানে আমি কিছু কেপিআই বানাতে চাইছি। তো কেপিআই বানানোর জন্য আমি কিছু ফর্মুলা ইউজ করতে পারি, সাম, অ্যাভারেজ, সেগুলো ইউজ করতে পারি। আদারওয়াইজ আমি কিন্তু খুব সহজেই কিছু পিভট টেবিলের মাধ্যমে আমি কিন্তু এটা করতে পারি। তো পিভট টেবিলের মাধ্যমেই আমি করছি, আমার কোনো ফর্মুলার ঝামেলায় আমি যাচ্ছি না। তো তার জন্য আমি সেম পদ্ধতিতে ডেটাটা সিলেক্ট করে নিচ্ছি, অলরেডি সিলেক্টেড আছে। তো ইনসার্ট অপশানে গিয়ে আমি পিভট টেবিল আমি এক্সিস্টিং শিটেই বানাতে চাইছি। তো এক্সিস্টিং শিটে বানানোর জন্য এই লোকেশনটা দিয়ে দিলাম। প্রথমেই আমি এখানে দেখতে চাইছি টোটাল সেলস কত। এতক্ষণ আমরা টোটাল সেলস দেখেছি, কিন্তু সেটা বিভিন্নের উপর, রিজিয়ানের উপর বেস করে, তারপর ইয়ারের ওপর বেস করে, কিন্তু আমি এবার দেখতে চাইছি টোটাল এই 3 বছরে আমার কতটা সেলস হয়েছে এই সুপারস্টোর থেকে। তো এটা হলো টোটাল সেলস। সেম উপায় আমি দেখতে চাইছি আমার টোটাল প্রফিট। তো প্রফিট বানানোর জন্য আমি সাম ফর্মুলা খুব সহজেই ব্যবহার করতে পারি, কিন্তু আমি সাম ফর্মুলা ব্যবহার না করে আমি পিভট টেবিলের মাধ্যমে দেখতে চাইছি। তো পিভট টেবিলের মাধ্যমে যেহেতু দেখতে চাইছি এবং সেম শিটেই চাইছি, তো আবার নেক্সট পিভট টেবিল, এখানে আমি সাম অফ সেলস পেয়েছি, এবার আমি চাইছি সাম অফ প্রফিট। তো সাম অফ প্রফিট হয়ে গেল। আর তারপর আমি চাইছি আমার এই 3 বছরে টোটাল কতটা প্রোডাক্ট অর্ডার হয়েছে, মানে নাম্বার অফ প্রোডাক্ট কতটা অর্ডার হয়েছে সেটা আমি দেখতে চাইছি। তো সেটাও আমি পিভট টেবিলের মাধ্যমে দেখে নিতে পারি। না, যখনই আমার টোটাল নাম্বার, কতগুলো প্রোডাক্ট অর্ডার হয়েছে তার জন্য আমি খুব সহজেই অর্ডার কোয়ান্টিটি নিতে পারি। আর অর্ডার কোয়ান্টিটি যখনই নিচ্ছি এখানে আছে সাম অফ অর্ডার কোয়ান্টিটি, কিন্তু অর্ডার কোয়ান্টিটি কতগুলো অর্ডার হয়েছে সেটা কখনোই সাম হবে না, সেটার জন্য আমাকে এই ভ্যালু ফিল্ড সেটিংসে গিয়ে এই সামটাকে কাউন্টে কনভার্ট করতে হবে। যদি আমি কাউন্টকে কনভার্ট করি তাহলে আমি দেখতে পাচ্ছি আমার এই 3 বছরে টোটাল 8,359টা প্রোডাক্ট ব্যবহার বিক্রি হয়েছে। তো লাস্ট আমি আর একটা বানাতে চাইছি অ্যাভারেজ কতটা ডিসকাউন্ট আমি দিয়েছি। তো তার জন্য আমি আবার পিভট টেবিল নিয়ে নিচ্ছি এক্সিস্টিং। তো এখানে আমি দেখতে চাইছি আমি ডিসকাউন্ট তো দিয়েছি সব, কিন্তু কি রকম ডিসকাউন্ট দিয়েছি, সাম অফ ডিসকাউন্টের থেকে আমি দেখতে চাইছি অ্যাভারেজ আমার থ্রু আউট 3 ইয়ারে কিরকম ডিসকাউন্ট ছিল। যদি অ্যাভারেজ করি তো এইটা হলো অ্যাভারেজ, কিন্তু এটা আমি পার্সেন্টেজ ফরম্যাটে দেখতে চাইছি। তো আমি ইজিলি হোম সেকশনে গিয়ে এই ফরম্যাটটা আমি পার্সেন্টেজে কনভার্ট করতে পারি। তো 11% আমার ওভারঅল ডিসকাউন্ট। এই হলো আমার ইম্পর্টেন্ট কেপিআই। নাও এবার তোমাদের একটা জিনিস দেখাই, আমার সাম অফ সেলসটা ভীষণ বড় একটা ভ্যালুতে আসছে, আমি এই ভ্যালুটা চাইছি না, আমি একটা ক্রোরে, মানে একটু ছোট ভ্যালু, যদি আমি এটাকে কোটিতে কনভার্ট করি, তো সেটা করার জন্য আমরা খুব সহজেই কাস্টম নাম্বার সেটিংস এর কাস্টমে গিয়ে আমি কিন্তু এই জিনিসটাকে ক্রোরে কনভার্ট করতে পারি। তোমরা এটাকে এখানে যদি থাকে তোমরা চুজ করতে পারো, আদারওয়াইজ তোমরা কিন্তু খুব সহজে এটা লিখে নিতে পারো। তো ক্রোরে কনভার্ট করার জন্য হ্যাশ হ্যাশ পয়েন্ট হ্যাশ হ্যাশ কমা কমা
যদি আমি এই ফরম্যাটে লিখি তাহলে কিন্তু আমার ডেটাটা খুব সহজেই ক্রোডে কনভার্ট হয়ে যাবে। সেম ভাবে আমি প্রফিটটাও দেখতে চাইছি, এটা আমার দেখতে দেখতে কিছুটা সুবিধা হবে, এবং যখন আমি এটার উপর ভিত্তি করে আমরা পিভট টেবিল বা ভিজুয়ালাইজেশন করব, সেটা তো আমার কিছুটা সুবিধা হবে। সেম ভাবে আমি সাম অফ প্রফিট এবং সাম অফ সেলসটা আমি ক্রোডে কনভার্ট করে নিলাম। তো এই হলো আমাদের অ্যানালিসিস পোর্শন। নেক্সট আমাদের ডিসকাস করব, আমরা তো এই অবজেক্টিভ অনুযায়ী আমরা তো পিভট টেবিল বানিয়ে তার থেকে আমরা কিছুটা বুঝলাম, কিন্তু এই জিনিসটা তুমি বুঝছো আমি বুঝছি, কিন্তু যখনই তুমি বাইরের কোনো ক্লায়েন্টকে বা বাইরের কোনো পার্সন যার এই ডেটাটার সম্বন্ধে কোনো আইডিয়া নেই, তাকে যদি এই টেবিলগুলো দেখো, এটা খুবই বোরিং হয়ে যাবে। তো তার জন্য আমরা নেক্সট স্টেপ চলে যাব, যেটা হলো ভিজুয়ালাইজেশন। তো প্রথমেই এই টেবিল অনুযায়ী আমি একটা ভিজুয়ালাইজেশন বানাতে চাই। তো তার জন্য এই পিভট টেবিলে ক্লিক করো, তোমরা একটা এখানে দেখতে পাবে পিভট টেবিল অ্যানালিসিস। এখান থেকে আমরা কিন্তু চার্ট বানাতে পারি। তো যে চার্টটা এই অনুযায়ী হবে, তো সেই চার্টটা তো আমরা খুব সহজেই বানাতে পারি। তো এই চার্ট অনুযায়ী সাপোজ আমি এই স্ট্যাকড বার চার্ট নিচ্ছি। তো স্ট্যাকড বার চার্টে আমি এই ব্লু পোর্শনটা দেখাচ্ছে আমার সাম অফ সেলস, আর যে রেড পোর্শনটা দেখাচ্ছে ওটা সাম অফ প্রফিট। তো আমি এই অনুযায়ী বানিয়ে নিচ্ছি। আমি এই কালারটা একটু চেঞ্জ করতে চাইছি, তো ফরম্যাটে গিয়ে আমি ডিজাইনে গিয়ে আমি কিন্তু চেঞ্জ কালার করে আমি এই কালারটা নিয়ে নিতে পারি। যেটা আমার দরকার নেই সেটা আমি ডিলিট করে দিতে পারি। এই পেছনের গ্রিড লাইন গুলো প্রয়োজন নেই। তো আমি পরিষ্কার বুঝতে পারছি না। আমি ডেটা লেভেলস গুলো দেখতে চাই, যে এটা এটা আমি কিন্তু অ্যাপ্লাই করতে পারি, বাট এটা একটু ক্লামজি দেখতে লাগছে, তো আমি এটা এখন দরকার নেই। আমি জাস্ট আমি একটা ভ্যালুতে দেখতে চাইছি। আদারওয়াইজ এটাকে যদি তোমরা খুব সহজেই করা যায়, যদি আমরা সেম আগের পদ্ধতিতে আমি যদি এটা কনভার্ট করে নিতে পারি ক্রোডে, যদি আমি কনভার্ট করে নিতে পারি ক্রোডে, তাহলে কিন্তু এটা আমরা কিন্তু দেখতে পারবো একটু সহজে। তো ঠিক আছে, এখানে ভ্যালুগুলো থাকলো। নেক্সট আমরা বানিয়ে নেব যে এই পাইভট টেবিলের উপর ভিত্তি করে আমি একটা চার্ট বানিয়ে নেব। তো ধরো আগেরটা আমরা স্ট্যাকড কলাম চার্ট বানিয়েছি, ক্লাস্টার বানিয়েছিলাম। তো এখানে আমি এটা বানাচ্ছি হচ্ছে নর্মাল, এই চার্টটা বানাচ্ছি। এখানে সাম অফ সেলস অ্যান্ড সাম অফ প্রফিটটা আমার পাশাপাশি আসবে, তো আমার অ্যানালাইজ করতেও সুবিধা হবে। খুব সহজেই আমরা ডেটাটা থেকে বুঝতে পারছি যে আমাদের সাউথ রিজিয়ন ইজ দ্য হাইয়েস্ট সেলিং অ্যান্ড হাইয়েস্ট প্রফিটেবল রিজিয়ন, যেখানে তোমার আদার এগুলোর থেকে। তো এখানে আমার সেম এই জিনিসটা আমার দরকার নেই, এটা ডিলিট করে দিতে পারি। গ্রিড লাইনটারও প্রয়োজন নেই। দেখো, আমি সব ক্ষেত্রে কিন্তু ভ্যালুগুলোকে রিমুভ করছি, কারণ ভ্যালুগুলো তোমার দরকার, তোমার ম্যানেজারের দরকার, বাট যখন তুমি বাইরের ক্লায়েন্টকে দেখাচ্ছ, সে কিন্তু খুব ইজিলি এই চার্টগুলো থেকে বুঝতে পারবে যে কোনটা হাইয়েস্ট সেলিং কোনটা লোয়েস্ট সেলিং। একটা বাইরের মানুষের জন্য দ্যাট ইজ এনাফ ইনফরমেশন। সো তাই জন্য আমি এটা একটু দেখতেও ভালো লাগছে, আর যতটুকুনি দরকার ততটুকুনি আমি এখানে দিতেও পারছি। তো এখানে আমরা নেক্সট এই চার্ট এই টেবিলটার উপর, তো এখানে আমি একটা পাই চার্ট বানিয়ে নিচ্ছি। তো চলো পাই চার্টটাই বানিয়ে। তো এই পাই চার্ট অনুযায়ী এখানে আমি পাই চার্টের কালারটা খুব ইজিলি চেঞ্জ করতে পারি। আমি যেহেতু সবগুলোকে মোটামুটি একই কালারের মধ্যে রাখছি, নাও কিন্তু পাই চার্টে তোমরা কিছু আমি এটা দেখতে চাইছি যে কত পার্সেন্টেজ। তোমরা কিন্তু খুব ইজিলি এই ফরম্যাটটা ফলো করতে পারো, তাহলে আমরা ইজিলি বুঝতে পারছি যে টেকনোলজি থেকে সব থেকে হাইয়েস্ট পারফরমেন্স আসছে। তো এটা আমার এইটার জন্য, আর লাস্ট এই ফর্মটার জন্য। তো এটা ভিত্তি করে আমি তো আমি এইটা বানিয়ে নিতে পারি।
চলো, এগুলো আমাদের হলো। নেক্সট আমরা এখানে যে চার্ট অনুযায়ী এখানে আমার রয়েছে কনজিউমার, তো এটার উপর ভিত্তি করে একটা আবার চার্ট অ্যাপ্লাই করি। তো এখানে আমরা অ্যাপ্লাই করি ডোনার চার্ট, এটাও পাই চার্টের একটা ধরন। তো আমরা এই চার্টটা অ্যাপ্লাই করতে পারি। এখানেও তুমি যদি পার্সেন্টেজটা দেখতে চাও, খুব সহজে এই ডিজাইন সেকশনে গিয়ে তুমি এখান থেকে বিভিন্ন ডিজাইন চুজ করতে পারো। তো আমি এই ডিজাইনটা চুজ করলাম, আর আমি চেঞ্জ কালার করে একটা মনোক্রমিক কালারে নিয়ে আসছি। এটা হলো আমার টোটাল ডেটা। নেক্সট আমরা দেখছি এখানে এই অনুযায়ী চলো এটাই বানিয়ে নিই, কিংবা এটাও বানানো যেতে পারে। কিন্তু দেখো এই চার্টার ডিজাইনটা, তো তার জন্য আমাকে, আমরা খুব সহজেই বুঝতে পারছি যে এখান থেকে যখন আমি ডিসকাউন্টটা লো দিচ্ছি, তাহলে কিন্তু আমার সেলস বেশি হচ্ছে। আমার কিন্তু ডিসকাউন্টটা যখনই বেশি দিচ্ছি আমার সেলস বেশি হচ্ছে। সরি, আমার ডিসকাউন্টটা যখন লো দিচ্ছি তখন কিন্তু আমার প্রফিটটা সব থেকে বেশি হচ্ছে। আমার ডিসকাউন্ট দিয়ে আমার কিন্তু প্রফিটের ওপর এফেক্ট পড়ছে। যখন কম ডিসকাউন্ট তখন বেশি প্রফিট, যখন হাই ডিসকাউন্ট দিচ্ছি তখন কিন্তু আমার প্রফিটটা সব থেকে কমে যাচ্ছে। তো এই ধরনের অ্যানালিসিস কিন্তু আমরা এই চার্টগুলোর মাধ্যমে এবং পিভট টেবিলের মাধ্যমে করতে পারি। যদি তোমরা এটাকে শর্টে অ্যাপ্লাই, ফিল্টার অ্যাপ্লাই করতে চাও, তো খুব সহজ উপায় এখানে তাহলে দেখতেই পাচ্ছ যখনই আমার ডিসকাউন্ট হাই হচ্ছে তখন আমার প্রফিট লো হয়ে যাচ্ছে, যখন ডিসকাউন্ট লো তখন আমার প্রফিট হাই। আর নেক্সট এই ডেটার উপর ভিত্তি করে আমি একটা লাইন চার্ট বানিয়ে নিতে পারি। তো লাইন চার্ট বানানোর জন্য, কারণ যখনই কোনো সেলস ট্রেন্ড আমাকে দেখতে হয় তখন আমরা লাইন চার্ট সবসময় প্রেফার করি। তো লাইন চার্ট প্রেফার করছি এখানে আমি। এবার যদি এটাকে বাড়িয়ে দাও তাহলে তোমরা দেখতে পাবে যে কিভাবে কালারটা আমি চেঞ্জ করে দিই। তো না, এখন আমাদের সমস্ত চার্ট এবং সমস্ত চলো একটু চার্টের ডিজাইনটা হলো, গ্রিড লাইনটা সরিয়ে দিই। তো বা গ্রিড লাইনটা থাকলো। তো এর ওপর ভিত্তি করে আমার কিন্তু সমস্ত চার্ট তৈরি হয়ে গেছে। নাও আমাদের লাস্ট প্রসেস হলো এই চার্টের ওপর গুলোকে এক জায়গায় নিয়ে এসে একটা ড্যাশবোর্ড তৈরি করা। তো ড্যাশবোর্ড তৈরি করার জন্য একটা নতুন শিট নিয়ে নিলাম। এবার ড্যাশবোর্ড তৈরি করার জন্য প্রথমেই আমাকে কি করতে হবে, একটা টাইটেল আমি দিতে চাই ড্যাশবোর্ডে। তো টাইটেলের জন্য আমি এখানে খুব সহজেই একটা ইনসার্ট অপশানে গিয়ে আমি কোনো শেপ নিয়ে নিতে পারি। ধরো আমরা এই শেপটা নিয়ে নিচ্ছি। এই শেপ অনুযায়ী আমি এখানে একটা বক্স বানাচ্ছি, আমি একটু একটু বাড়িয়েও দিতে পারি। ওকে, এই বক্সটাকে আমি যদি সেম কালার আনতে চাই, তো আমি, যেহেতু আমি সমস্ত ডেটাতে এই কালারটা ব্যবহার করেছি, তো আমি এই কালারটাই নিয়ে নিচ্ছি। এখানে আমি এবার টেক্সট অ্যাড করব, তার জন্য টেক্সট বক্স লিখলাম। আমি নাম নিয়ে নিচ্ছি ইন্ডিয়ান সুপার স্টোর সেলস। তো এই অনুযায়ী প্রথমে আমি এইটাকে একটু সাইজটা চেঞ্জ করতে চাই। তো বানিয়ে নিচ্ছি, মিডল করে নিচ্ছি। আমি স্টাইলটা চেঞ্জ করতে চাইলে আমি খুব সহজে এটা করে নিতে পারি। এগুলো আশা করি তোমাদের সবারই জানা আছে।
এখানে আমি একটা ছোট লোগো অ্যাড করতে চাই, সেটাও আমরা ইনসার্ট অপশানে গিয়ে এখানে আমার বিভিন্ন রকম শেপ আইকন আছে, তো আমি একটা আইকন অ্যাড করে দিতে চাইছি। তো খুব সহজ, তুমি যে কোনো একটা আইকন চুজ করতে পারো। তো আমি এই আইকনটাই নিয়ে নিলাম ইনসার্ট করে। তো এই আইকনটা এখানে আসছে। তো তোমরা পছন্দের মতো আইকন নিতে পারো এবং আইকনের উপর বর্ডার সেলস সেগুলোকে। নাও নেক্সট হলো আমার এখানে যে চার্টগুলো বানিয়েছি সব চার্টগুলোকে আমি একই জায়গায় নিয়ে আসবো। তো প্রথমে এই চার্টটা, তো এখানে তুমি কন্ট্রোল সি কন্ট্রোল ভিও করতে পারো। আমি কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল ভি করছি। তো আদারওয়াইজ তোমরা যেটা করতে পারো, এই চার্টটাকে সিলেক্ট করে ডিজাইন গিয়ে তুমি একটা অপশন পাবে মুভ চার্ট। তুমি চার্টটা কোথায় মুভ করতে চাইছো? ড্যাশবোর্ড পেজে। তো খুব সহজেই এই পেজে, এই ড্যাশবোর্ডে এই চার্টটা চলে আসবে। ঠিক আছে। তো তার আগে আমি এখানে কয়েকটা বক্স তোমাদের অ্যাড করে নিই। ইনসার্ট অপশানে গিয়ে আমি কয়েকটা শেপ অ্যাড করছি, সেম টাইপের শেপ আমি এখানে এখানে একটা অ্যাড করলাম। নেক্সট আরেকটা অ্যাড করছি, সেটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি করতে পারি। ওকে, এই চারটে চার্ট আমি নিলাম কারণ এটা আমার কেপিআই এর জন্য, যে আমার যে ইম্পর্টেন্ট যে কেপিআই গুলো আমি বানিয়েছি সেগুলোকে আমি এই বক্সের মধ্যে নিয়ে আসতে চাই। তো তার জন্য আমি এই চারটে চার্ট বানিয়ে ফেললাম, চারটে বক্স যেখানে আমি কেপিআই গুলো নিয়ে আসবো পরবর্তী সময়। নাও নেক্সট হলো আমার বাকি চার্ট গুলো নিয়ে আসি। আমি জানি ভিডিওটা সাইজটা একটু বড় হচ্ছে, কিন্তু আমাদের টপিকটা এমনই একটা টপিক যেটার জন্য একটু পুরোটা কমপ্লিট করার জন্য আমাদের চাই একটু বেশি সময়। তো একটু ধৈর্য ধরে দেখলে তোমরা কিন্তু খুব সহজেই একটা ডেটা অ্যানালিটিক্স, একটা নতুন টপিক প্রথমবার বাংলায় তোমরা কিন্তু খুব সহজেই শিখতে পারবে। যারা এই সাবজেক্টের প্রতি ইন্টারেস্টেড আছো তারা কিন্তু খুব সহজেই এটা জিনিসটা শিখতে পারবে। তো তুমি দেখতেই পাচ্ছ আমরা এখানে কিন্তু সমস্ত চার্ট গুলোকে একের পর এক নিয়ে চলে আসছি। তো এই চার্টটাও নিয়ে চলে আসলাম। যে পার্টটা আমরা করছি এটা হলো জাস্ট ডিজাইন পার্ট। এখানে এই ডিজাইন পার্টে আমরা কিন্তু চার্টগুলোকে কিভাবে আমরা একটা জায়গায় ডিজাইন করব সেটাকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি।
এটা আমি ডিলিট করে দিয়ে আমি এই চার্টটার একটু বড় বানাতে চাইছি, তো তো সেই জন্য আমি এখানে গ্রিড লাইনটা ক্রিয়েট করে দিই। তাহলে ওকে, আর লাস্ট যে চার্টটা আছে সেটাকে আমরা এখানে নিয়ে চলে আসি। এবার তো আমাদের চার্ট বানানো হয়ে গেল, সবকিছুই হয়ে গেল। জাস্ট একটা প্রসেস যেটা আমাদের দরকার, যেটা হলো আমরা যে এই চার্টগুলো বানালাম, তো আমরা কি নাম, মানে কোন চার্টটা কি ডিনোট করছে, তো সেটার জন্য আমাকে প্রথমে একটা চার্ট টাইটেল দিয়ে দিতে হবে। তো চার্ট টাইটেলে এখানে আমি দিয়ে দিচ্ছি এটা আমার সেলস বাই ইয়ার, কারণ আমরা এখানে সেলসটা দেখছি ইয়ার অনুযায়ী। আমি এটা একটু বোল্ড করে দিচ্ছি। এই চার্টটা আমার হচ্ছে রিজিয়ানের ওপর ভিত্তি করে আমি এই চার্টটা বানিয়েছিলাম। তো এই চার্টটার নাম হবে আমার রিজিয়ন বেসড, সো রিজিয়ন বেসড পারফরমেন্স আমরা করতে পারি। আমি এই সেম ফরম্যাটটা এখানে অ্যাপ্লাই করতে চাই। ফরম্যাট পেন্টার। তো লাস্ট এখানে আমার তৈরি হচ্ছে তোমার রিজিয়ন বেসড। এটা আমার চারটা ছিল রেভিনিউ ওপর ভিত্তি করে আমার কোন কনজিউমার গ্রুপ আমাকে সব থেকে বেশি রেভিনিউ দিচ্ছে। তো আমি এখানে এটা লিখতে পারি রেভিনিউ অ্যানালাইসিস। রেভিনিউ অ্যানালাইসিস করছি কার ওপর ভিত্তি করে, যদি আমরা এখানে ফিরে যাই, রেভিনিউ অ্যানালাইসিস করেছিলাম প্রোডাক্ট ক্যাটাগরি। তো এটা আমরা লিখতে পারি রেভিনিউ অ্যানালাইসিস বাই। আর এই লাস্টে আমরা এটা যেটা করেছিলাম, আমরা কিন্তু এটা ডিসকাউন্ট ব্যান্ড, তো এখানে আমরা এটা লিখে দিতে পারি ডিসকাউন্ট ব্যান্ড। তো এই ক্ষেত্রে আমি সেম উপায়, এটা বোল্ড বানিয়ে নিচ্ছি। এটা আমার সেলস ট্রেন্ড ছিল, তো আমি লিখতেই পারি এটা সেলস ট্রেন্ড।
এটা আমার মোস্ট প্রফিটেবল সাব ক্যাটাগরি ছিল, আর এটা ছিল আমার ক্যাটাগরি প্রফিট বাই। তো এই ছিল আমাদের সেগমেন্ট। সরি, তো এটা আমার কাস্টমার। তো আমাদের এখন কিন্তু ড্যাশবোর্ডটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এরপর আমরা আরো অনেক কিছু করতে পারি ভিজুয়ালাইজেশন, কিন্তু এই জিনিসটা আমি চাইছি তো এই চারটে বক্স আমাদের বাকি আছে। তো এই চারটে বক্সে আমরা এই যে আগের বার আমরা বানিয়েছিলাম যে কেপিআই গুলো, সেগুলো আমরা নিয়ে আসতে চাই। তো কেপিআই গুলো কপি করার জন্য প্রথমেই আমার এই ডেটাটাকে আমি একটা অন্য সেলে কপি করব, ইজিক্যালস টু এই সেলটার ভ্যালু দিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে পাইভট টেবিলটা চলে এলো। তো সেম উপায় আমি এটাকে কনভার্ট করে নিচ্ছি মোর নাম্বার ফরম্যাটে গিয়ে, কাস্টমে গিয়ে আমি এটাকে ক্রোরে কনভার্ট করে নিচ্ছি। ক্রোরে কনভার্ট করার জন্য হ্যাশ হ্যাশ তো এর জন্য আমরা ওকে, এখানে আমার একটা কমা কম হয়েছে, যার জন্য এটা আসছিল না। হ্যাঁ, কারেক্টলি। সো এখানেও আমরা সেম প্রসেস ফলো করব। এটা ইজিক্যালস টু এটা লিখলে আমি এটা পেয়ে যাচ্ছি। এটাকে আমি রোডে যদি কনভার্ট করতে যাই, সেম ফর্মুলা আমি অ্যাপ্লাই করব কাস্টমসে গিয়ে। তো ওকে, সো নাও এই ফর্মুলাগুলোকে আমি চাইছি এই ড্যাশবোর্ডের অনুযায়ী। তো ড্যাশবোর্ডে আনার জন্য প্রথমে আমি এখানে কন্ট্রোল সি করে দেবো, আর এই ড্যাশবোর্ডের যে বক্সটাই আমি চাইছি এখানে কন্ট্রোল ভি করে দেবো। তো তার জন্য আমাকে প্রথমে আগে একটা টেক্সট বক্স অ্যাড করতে হবে। তো ইনসার্টে গিয়ে আমি এই বক্সটার ওপর একটা শেপ ফরম্যাটে গিয়ে টেক্সট বক্স অ্যাড করলাম। সো টেক্সট বক্সে প্রথমেই আমি লিখে দেবো যে আমি কতটা চাইছি। এটা হলো আমার টোটাল সেলস। আর টোটাল সেলস এর উপর ভিত্তি করে কন্ট্রোল ভি যদি আমি করি, তো আমি এটা পেয়ে যাব। সেম পদ্ধতিতে আমি এখানে আর একটা টেক্সট বক্স অ্যাড করে আমি নিয়ে নিচ্ছি শেপ ফিলে গিয়ে আমাকে এখানে করতে হবে নো ফিল।
তো আমরা এটা পেয়ে গেলাম। তো এই উপায় কিন্তু আমরা বাকি ফর্মগুলোতেও করে নিতে পারি। এখানে আমরা জাস্ট কপি পদ্ধতিতে এখানে এনে এখানে কন্ট্রোল সি করে আমি কিন্তু এখানে কন্ট্রোল ভি করে নিতে পারি। তো এইভাবে কিন্তু আমরা এখানে টোটাল প্রফিট যদি লিখি, টোটাল প্রফিট আর তার ভ্যালুটা কিন্তু আমরা ওখান থেকে নিয়ে চলে আসতে পারি। তো এইভাবে আমরা সবগুলো বাকিগুলো করলেই আমাদের কিন্তু পুরো ড্যাশবোর্ডটা তৈরি। এইবার ভিউ অপশানে গিয়ে যদি আমি এই পেছনের এই গ্রিড লাইনগুলো না দেখতে চাই, তো আমি ইজিলি গ্রিড লাইনগুলো হাটিয়ে দিতে পারি। তো এটা মোর বেটার অপশন হবে। তো সেটা তোমরা নিজেরা তোমাদের ডিজাইন পছন্দ অনুযায়ী তোমরা ডিজাইন চেঞ্জ করতে পারো, তোমরা কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারো। তো আজকে আমরা ডিসকাস করলাম যে কিভাবে আমরা ডেটা অ্যানালিটিক্স করতে পারি, ডেটা অ্যানালিটিক্স পারছি খুব সহজে উইথ দ্য হেল্প অফ এক্সেল। সো থ্যাংক ইউ এভরিওয়ান।